গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। আমি প্রতিমা জলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা একটা বিচ্ছিরি এবং বাজে ব্যাপার ঘটে গেল। ঘুম থেকে উঠেই পুরো মনটা খারাপ হয়ে গেল। তো উঠেই ঠাকুর ঘরে গেছি প্রণাম করতে ঠাকুরকে, আর দেখি কি বাজে অবস্থা। তো শুরুতেই তো তোমাদেরকে আমি দেখালাম। তো পরশুদিনই পুজো দিয়েছি, বৃহস্পতিবারে ঘরটা পাতিয়েছি। তো আমাদের এখানে না খুব ভাম বিড়ালের উৎপত্তি বন্ধুরা, কি বলবো তোমাদের। ভাম বিড়াল শুনেছো কখনো নাম? অনেকেই শুনেছো, অনেকে দেখেছো। মানে এত বড় তার লেজ হয় বিড়ালটার, আর কালো কুচকুচে বন্ধুরা। একদিন রাত্রেবেলা খুব ঘুমিয়েছি, আর হঠাৎ করে আওয়াজ হয়েছে অনেক দিন আগে। এবার উঠেছি, উঠে যথারীতি বাইরে গেছি দেখতে। সেদিনও কলা খেতে এসেছিলো, শুধু আমি উঠে গেছি বলে ও খেতে পারেনি। গিয়ে দেখি তার বিভৎস কালো কালো চোখ, আর পুরো দেহটা কালো, আর এই ইচ্ছা বড় লেজ। তো দেখে রীতিমতো যে কেউ ভয় পেয়ে যাবে। তো কালকেও সেই ঘটনা ঘটিয়েছে ও। আমার ছেলে বারবার করে বলেছে, মা এবার থেকে ঠাকুরের ঘটে আর কলা দেবে না, ও খেয়ে নেয়। তো সেটা আমি তাও ভাবলাম যে দেখো, ঘট কলা ছাড়া কী করে ঘট পাতবো বলো। তো পান কলা দিয়েই তো ঘট পাততে হয়। কালো ঠিক ওটাই ঘটিয়েছে। এত মন খারাপ হয়ে গেল সকালবেলা, মানে বিড়ালটার উপরে এত রাগ হচ্ছিল। আবার মনে মনে মানে দুশ্চিন্তা হয় না যেরকম কেন ঘটলো, ঘট উল্টে গেল। তো ও খেয়ে গেছে তাই ঘরটা উল্টে গেছে, তবুও আমাদের তো মেয়েদের মনে এটা হয় যে বৃহস্পতিবারে ঘর পাল্টালাম, আজকে শনিবার ঘরটা উল্টে গেল। তো ওই জন্য একটু মনটা খারাপ। তো চলো, মন খারাপ হোক যাই হোক, এইভাবে তো মন খারাপ করে বসে থাকলে হবে না, রান্নাবান্না করতে হবে, খেতেও হবে। সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। সকালের মেনু হচ্ছে ভাত আর উচ্ছে আলু ভাজা। আর দুপুরে কী কী হবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বন্ধুরা দেখতেই পাচ্ছ চোখে কাজল। আমি সকালবেলা একদম কাজল পরে সাজুগুজু করিনি। কালকে দেখলে তো রাত্রেবেলা বার্থডে বাড়ি গেছিলাম, ওই জন্মদিন বাড়ি গিয়েই মানে কাজল পরে গেছিলাম। তো রাত্রে তোলা হয়নি, জাস্ট একটু মুখটা ফেস ওয়াশ করে ঘুমিয়ে পড়েছিলাম। তাই সকালবেলা এরকম দেখছো কাজল। কেউ ভেবো না যে সকাল সকাল ঘুম থেকে উঠেই সাজুগুজু করেছি। চলে এসেছি আমি রান্নাঘরে, আর দেখতে পাচ্ছ এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। মানে একসাথে পুরো মানে দুদিকেই রান্না হবে। আর এদিকে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড়, এগুলোকে কাচতে হবে। তো বন্ধুরা আমি এখন কিন্তু মেশিন হয়ে যাব জানো তো। একদিকে জামা কাপড় কাচবো, আরেকদিকে রান্নাও করব। তার কারণ আমি যদি সব রান্না বান্না করে তারপরে জামা কাপড় কাচি, ততক্ষণে আশা করি এই ঝলমলে রোদ আর থাকবে না। যেহেতু বর্ষাকাল, ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। তাই ভাবলাম যেহেতু এত জামা কাপড়, তো একদিকে আমি কাচাকুচি করি, আরেকদিকে রান্নাটাও কমপ্লিট করে ফেলি। জানো তো বন্ধুরা, আমার পরিবারে একটা মিষ্টি দিদিভাই আছে, যে পুরো শুরুর থেকে এখনো পর্যন্ত আমার পরিবারে আছে, আশা করি থাকবে। তো ওই দিদিভাই আমাকে একটা রিকোয়েস্ট করেছে যে কদিন আগে আমি যে দীঘা গেছিলাম, ওখানে কেমন কি খরচা হয়েছে। তো প্রথমেই বলবো দিদিভাই ট্রেনে যাওয়ার চেষ্টা করবে, তাহলে জার্নিটাও ভালো হবে আর খরচটাও একটু কম পড়বে। তো আমরা হাওড়া থেকে দীঘা ট্রেনে গেছি। আমাদের ট্রেন ভাড়া নিয়েছিল পার হেড 105 টাকা, আর আসার সময় 105 টাকা। তো এই হচ্ছে ট্রেন ভাড়া। আর এছাড়া টুকটাক যে যাওয়া আসার অন্য অন্য গাড়ি ভাড়া, এগুলো তো যেখানে যেমন সেখানে তেমনই নেবে। তো দিদিভাই এবার বলি হোটেলের কথা। তো এই যে হোটেলটায় আমরা গিয়েছিলাম 2017 সালে, ওই হোটেলটায় আমরা ছিলাম। তো ওই জন্য নাম্বারটা আমাদের কাছে ছিল, ঘর থেকে বুক করেছিলাম। তাই আমাদের নন এসি রুম পার ডে ভাড়া নিয়েছিল 800 টাকা, মানে দুদিন 1600 টাকা। তো তোমরা যদি এসিতে যাও তাহলে 2000-এর ওপরে কিন্তু উঠে যাবে। তো প্রথমে তো আমার বর বলেছিল যে চলো এসি রুম নিই, বাট আমি একদম রাজি হইনি। কারণ দেখো আমাদের বাড়িতে এসি নেই, এত গরমে আমরা ফ্যানের নিচে ঘুমাই। সেখানে দুদিন দীঘা গিয়ে এসিতে থাকা আমার কাছে একটু বিলাসবহুল ব্যাপার লাগছিল। তো আমার মতের সঙ্গে অনেকের মতের নাও মিল হতে পারে, বাট এটা পার্সোনালি আমার ভালো লাগেনি যে আমি বাড়িতে ফ্যানের নিচে থেকে দুদিনের জন্য এসি রুমে গিয়ে থাকবো, এটা আমার কাছে ভালো লাগেনি। তো যাই হোক, তোমাদের এগুলো ব্যক্তিগত ব্যাপার। তো দিদিভাই তুমি যদি নন এসিতে থাকো তাহলে 800 থেকে 1000-এর মধ্যে হয়ে যাবে। বাট আমরা যেহেতু ঘর থেকে বুক করেছিলাম, 800 টাকা পড়েছিল। আর যেহেতু সি বিচের খুব কাছাকাছি, তুমি চাইলে আমি নাম্বারটা দিয়ে দিতে পারি তোমাকে। তো দিদিভাই এবার আসি রুমের ব্যাপারে। দেখো রুমটা যে খুব সুন্দর আমি কিন্তু সেটা বলবো না, খুব বাজে সেটাও বলবো না। তবে আমার 800 টাকা বাজেট অনুযায়ী রুমটা একদম পারফেক্ট। আর তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার রুমের ব্যালকানি থেকে সমুদ্রটা একদমই কাছে দেখা যায়। আর যদি তুমি হেঁটে যাও 2 মিনিট লাগবে সমুদ্র থেকে, সেক্ষেত্রে আমার স্নান করে আসা যাওয়ার ব্যাপারটা খুবই ইজি ছিল।
তো দিদিভাই এবার বলবো খাওয়া দাওয়ার কেমন খরচ। দেখো তুমি যদি নিউ দীঘায় ওঠো তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো যে জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটাতে খাওয়ার জন্য। তাহলে কি হবে, তোমার বাজেটের মধ্যে তুমি খুব সুন্দর খাবার পেয়ে যাবে। আর অন্য অন্য জায়গায় কি হবে, খাবারের দামটা যদি কম থাকে সেরকম খাবার কোয়ালিটিও কম থাকবে। আর খাবার যদি তুমি খুব একটা ভালো খেতে যাও সেখানে খাবারের দামটাও খুব হাই থাকবে। কিন্তু আমি তোমাকে পার্সোনালি বলবো তুমি জানাতে খাও, যারা খেয়েছে তারা জানে। আর ওটাতে কখনোই ভিড় কমে না, সবসময় লোক আসতে যেতে থাকে। তো আমরা প্রথম আগে যে দুবার গেছি দীঘাতে অন্য অন্য হোটেলে খেয়ে দেখেছি, তবে জানা ইজ বেস্ট। তো দিদিভাই আমরা সকালে কেউই ভাত খাই না, তো সকালে মোটামুটি কচুরি বা পরোটা এসব দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিই। তো তুমি যদি ওখানে যাও আলুর পরোটা থেকে শুরু করে কচুরি লুচি সমস্ত কিছু পেয়ে যাবে, এটা তোমার সকালে হয়ে গেল। আর দুপুরে লাঞ্চের জন্য তুমি যে কোনো রকমের মাছ মাংস সবটা নিতে পারো, এবং সেটা তোমার বাজেটের মধ্যে হবে এবং খুব ভালো খাবার দেয় ওরা। তো আমি একদিন ভাত খেয়েছিলাম দুপুরে, তো সেদিন আমার মেনুতে কী কী ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম। শুক্তো থেকে শুরু করে আলু পোস্ত, ডাল, এছাড়া আমি আলাদা করে চিকেন অর্ডার করেছিলাম। মাছ আর মাংসটা তোমার আলাদা করে অর্ডার করতে হবে। তাছাড়া ওদের একটা বাজেট থাকে 160 বা 120 এরকম থাকে, 120, 110, 130 এর মধ্যে তুমি এত সুন্দর খাবার পেয়ে যাবে যে তোমার মাছ মাংস না নিলেও চলবে। তোমাকে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দেবে, শুক্তো দেবে, ডাল দেবে, পটল আলুর তরকারি দেবে, এঁচড়ের টাইম হলে এঁচড় চিংড়ি দেবে, বা আলু পোস্ত, শুক্তো, বিভিন্ন রকমের তরকারি আছে নিরামিষের মধ্যে। তারপর লাস্টে আমের চাটনি, পাঁপড়, এগুলো তো আছেই তো দেবে। এছাড়া তুমি আলাদা করে যে কোনো ফিশ বা যে কোনো মিট নিতে পারো। তো ভীষণ সুন্দর খাবার। আর তারপরে একদিন তো আমি দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম, তো সেটাও খুব ভালো ছিল এবং খুব বাজেটের মধ্যে ছিল আমার, তো ভালো। আর রাতের দিকটাও ভাত চাইলেও খেতে পারো বা অন্য অন্য কিছু খেতে পারো। আমি রাতের দিকটা দুদিনই পরোটা খেয়েছিলাম, বাটার নান একদিন আর একদিন বাটার তন্দুরি রুটি। তো ভীষণ কম বাজেটের মধ্যে পার রুটি সামথিং 30 কি 40-এর মধ্যে নিয়েছিল, আর দুর্দান্ত টেস্ট ছিল। এছাড়া তুমি চিকেন ভর্তা বা চিলি চিকেন, বিভিন্ন চিকেনের আইটেম থাকে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খাওয়ার জন্য, খুব মানে একদম তোমার বাজেটের মধ্যে থাকবে, 100 থেকে 150-এর মধ্যে। খুব সুন্দর এবং ভালো লাগলো যে আমার এত কম দামে তো ভালো খাবার। তো অবশ্যই যারা যারা গেছো তারা তো জানার কথা। আর যারা যাওনি তারা একবার ওখানে গিয়ে ওই জানা রেস্টুরেন্ট থেকে খাবার ট্রাই করো। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি ভালোই লাগবে। আর একটা কথা বলবো দিদিভাই, তুমি যদি দীঘা মার্কেট থেকে কোনো কিছু কেনাকাটা করো তাহলে অবশ্যই বার্গেনিং করে কেনাকাটা করবে। তার কারণে দোকানগুলোতে প্রচুর দাম চাই, বার্গেনিং না করে যদি কেনো তাহলে কিন্তু তুমি ঠকে যাবে। আরেকটা কথা, মানে দীঘা থেকে তুমি গাড়ি রিজার্ভ করে যদি দীঘার আশেপাশে তালসারি, মন্দারমণি, মোহনা এসব জায়গাও যেতে চাও তাহলে ওই যে গাড়িওয়ালাগুলো ওদের সঙ্গে কিন্তু একটু মানে আলোচনা করে নেবে, কারণ ওরা হয়তো 2000 টাকা চেয়ে বসলো, বাট তুমি যদি 1800 টাকাও করো তাহলে তোমার 200 টাকা বেঁচে যাচ্ছে। তো এগুলো একটু করে নেবে, নিজেদের মধ্যে কথা বলে নেবে। তো আশা করি দিদিভাই আমি তোমাকে বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পারি তাহলে কমেন্ট করে জানিও। এসছি আর জুতো পায়ে দিইনি, খালি পায়ে চলে এসছি, আর এসে জামা কাপড় মেলছি, এত কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে একদম, আর রোদ্দুরে তাকাতে পাচ্ছি না। কিন্তু আকাশটা এত সুন্দর বন্ধুরা, তোমাদেরকে না দেখিয়ে আমি ছাড়বো না। চলো আকাশটা একবার দেখিয়ে দিই। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা, একেবারে স্নান টান করে। তো এখন যাব পুজো দিতে। ঠাকুর ঘরে যেতে আমার এত খারাপ লাগছে না বন্ধুরা, কি বলবো, মানে গিয়েই দেখছি বারবার করে ঘরটা উল্টে পড়ে আছে। তো স্নান না করা পর্যন্ত তো হাত দিতে পারছিলাম না। তো এখন যাব আবার গুছিয়ে ঘটে নতুন করে জল টল দিয়ে আবার সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে আবার পুজো দিতে হবে। তো এখন বাজে 12টা 15। এখন যাবো নিচে ঠাকুরের জল তুলবো, আর সাথে ওই যে 10 লিটার জল তুলবো খাওয়ার জন্য। তো চলো আবার পুজো টুজো। তো বন্ধুরা তোজোকে কালকে ওর বউ রাখি পরিয়েছে, তাই বউ একটা গিফট দিয়েছে আমার তোজোসোনাকে, তাই তোজোসোনা তোমাদেরকে দেখাবে, চলো দেখাও। এই দেখো বন্ধুরা একটা পেন্সিল বক্স। তো পেন্সিল বক্সটা একবার তো খুলে দেখাও, ওই পাশটা খুলে দেখাও। বলো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, এদিকে জোরে বলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানিও। কি বলবো বন্ধুরা তোমাদের, আমার ছেলে বড় হয়ে গেছে। আমি 2 ড্রাম 2 হাতে নিয়ে আসছিলাম জল নিয়ে, তো ও আমাকে দেখে বলছে মা তুমি একা পারবে না, আমাকে একটা দাও, তুমি একটা নাও।
তো বুঝতে পারছো বন্ধুরা আমার ছেলে কত বড় হয়ে গেছে। তো তারপর দেখো আবারও ঘটে জল ফুল দিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। এবারে মনে হচ্ছে আমার মনটা একটু শান্ত হয়েছে, মনটা একটু ভালোও লাগছে। তো পুজো করার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর দেখতেই পাচ্ছ একটু ফল কেটে নিয়ে বসেছি, তোজো আর আমি খাবো তাই। তো চলো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একেবারে বিকালে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা দুপুরবেলার পরে আর তোমাদের সামনে আসিনি, অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি চলে এলাম। আর এখন আছি আমি ছাদে, কারণ বিকাল 5টা বেজে গেছে। আর 5টার পর আমার আর ঘরে মন বসে না, শুধু মনে হয় মানে মনটা করে যেন ছাদে যাই। তো ছাদে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমার পেছনে তোজো এসছে আজকে আমার সঙ্গে। ও আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, মানে 1টার পর ঘুমিয়ে গেছে, ওই জন্য ও আজকে এসছে আমার সাথে। নয়তো অন্যদিন ও ঘুমায়, আমি এসে ছাদ থেকে ঘুরে যাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা গাছের পাতা আজকে পণ করে বসে আছে, যে নড়বো না, নড়বো না, তাই কোনো হাওয়া নেই ছাদে, কি আর করবো। তাই একটু হাঁটাচলা করে ঘোরাফেরা করে চলে যাব ঘরে, কারণ দেখতেই পাচ্ছ দড়ি সব ফাঁকা। একটু আগে খুব জোর মেঘ করেছিল, তাই ভয়ে তাড়াতাড়ি করে সব জামা কাপড় নিয়ে চলে গেছি ঘরে। এখনও ভাঁজ হয়নি, শুধু নিয়ে রেখেছি, ভাবলাম সন্ধ্যার পরে ভাঁজ করব। আগে একটু বিকাল টাইমটা ছাদে হেঁটে আসি, ঘুরে আসি। Oh, where have I been? Stupid silence. You've been standing right there all along. Even though it's been unspoken so long, I'm only waiting for you, just waiting for you to give it enough. যে সাইকেলটা নিয়ে ছাদে চলো মা, সাইকেলটা অনেক দিন ধরে চালানো হয় না, রাস্তায় নিয়ে বেরোনো হয় না বলে চালানো হয় না। বললাম ঠিক আছে চলো তাহলে ছাদে যাই, তাই ছাদে চলে এসেছি। তো এখানে বসে আছি, আর দেখো পেছন দিয়ে একটা প্লেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। বন্ধুরা ছাদ থেকে এসে তারপরে সন্ধ্যা দিয়েছি, দিয়ে তোজোকে কিছু খাইয়ে দিয়ে দেখো বসে গেছি। হাই বলে দাও। হাই। তো দেখতেই পাচ্ছ ফাঁকিবাজ স্টুডেন্টকে পড়াতে বসে গেছি। তো চলো এখানেই ভিডিওটা করব আমি শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সববার খেয়াল রেখো। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ অবশ্যই আমার পাশে থেকো। তো চলো শুভরাত্রি। 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 চুমা দিয়ে দাও বন্ধুদেরকে, লাইক দাও। ফার্কি। এরকম দিতে হবে।